আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্মাল ফিজিক্সের আজকের ক্লাসে আমরা থার্মাল এক্সপেনশন নিয়ে কথা বলবো। থার্মাল এক্সপেনশন একটা রিলেটিভলি সহজ টপিক, যেটা আমরা সবাই এসএসসির সময় পড়ে এসেছি। তবে আজকের ক্লাসে আমরা থার্মাল এক্সপেনশনটিকে আরেকটু ডিফারেন্ট ভাবে একটু ম্যাথমেটিক্যালি দেখবো, এন্ড এটার সাথে কিছু অলিম্পিয়াডের জন্য দরকারি ম্যাথমেটিক্যাল ট্রিক সম্বন্ধেও জানবো। তো থার্মাল এক্সপেনশন কি সেটা আমরা সবাই জানি। একটা যে কোনো সাবস্টেন্স, সলিড সলিড লিকুইড অর গ্যাস, যে কোনো কিছু হচ্ছে টেম্পারেচার বাড়ালে এটার সাইজ বাড়ে। সাইজ বলতে এটার লেংথ, এরিয়া, ভলিউম, যেটাই বোঝায় সবকিছু নর্মালি ইনক্রিজ হয়। টেম্পারেচার বাড়ার সাথে সাথে সাইজও বাড়ে। এই জিনিসটাকেই বলা হয় থার্মাল এক্সপ্যানশন। তো আমরা শুরুতে থার্মাল এক্সপ্যানশন আমরা প্রথমে মেইনলি সলিডেরটাই দেখবো, বিকজ সলিডের জন্য আমরা ইজিলি একটা লেংথ, এরিয়া এন্ড ভলিউম তিনটাই ডিফাইন করতে পারি, কারণ সলিডের অনেক সময় একটা ডেফিনিট শেপ থাকে। লিকুইড আর গ্যাসের কোনো ডেফিনিট শেপ নেই, সো এই জন্য আমরা এটার লেংথ আর এরিয়াটাকে ডিফাইন করতে পারি না এভাবে। তবে এই দুইটার ক্ষেত্রে আমরা ভলিউম নিয়ে কাজ করতে পারি, সো সেটা আমরা পরে দেখবো। তো প্রথমে প্রথমে আমরা আসি একটা সলিডের লেংথের এক্সপ্যানশন। তো ফার্স্ট অফ অল, লেংথের এক্সপ্যানশনটা কি? আমরা হচ্ছে বেসিক্যালি একটা সলিড, লেটস সে শুরুতে লেংথ ছিল এল নট এন্ড টেম্পারেচার ছিল টি আই, টি ইনিশিয়াল। দেন এটার টেম্পারেচারটা বাড়লো, বেড়ে হলো টি ফাইনাল। তো টেম্পারেচার বাড়লে বেশিরভাগ সলিডের ক্ষেত্রে লেংথটাও বাড়বে, বেড়ে লেটস সে হলো এল। এই জিনিসটা হলো থার্মাল এক্সপ্যানশন। এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি মডেল করার জন্য আমরা এইভাবে না চিন্তা করে আমরা হচ্ছে এই এক্সপেনশনটাকে ডাইরেক্ট এল থেকে এল নটে না যেয়ে আমরা হচ্ছে এল থেকে এল প্লাস ডিএল এ যাবো। মানে আমরা হচ্ছে টেম্পারেচারটাকে হচ্ছে সামান্য একটু বাড়াবো, ডিটি পরিমাণ বাড়াবো, এর জন্য লেংথের একটা ছোট্ট চেঞ্জ হবে। এই চেঞ্জটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করবো, দেন এই চেঞ্জটা থেকে আমরা এইখানে আসার চেষ্টা করবো। তো আমরা ইনফিনিটেসিমাল, এই ডিএল আর ডিটি হচ্ছে ইনফিনিটেসিমাল চেঞ্জ। তো আমরা ইনফিনিটেসিমাল চেঞ্জ অ্যানালাইজ করে একটা সলিডের লেন্থ কিভাবে এক্সপ্যান্ড হয় সেটা বোঝার চেষ্টা করবো। আর ম্যাথমেটিক্সটা হচ্ছে এরিয়া এন্ড ভলিউমের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ভাবেই কাজ করবে। তো আমরা এই জিনিসটা একটু ডিটেইলে দেখি। তো লেটস একটা সলিড, এটার লেন্থ হচ্ছে এল আর টেম্পারেচার টি। এটার টেম্পারেচার আমি বাড়াই করলাম টি প্লাস ডিটি, সো এটার লেন্থ বেড়ে হলো এল প্লাস ডিএল। এখন এইটার মধ্যে আমি একটা রিলেশন বের করতে চাই। ফার্স্ট অফ অল, এক্সপেনশনটা কি? এক্সপেনশনটা হলো লেন্থটা কতটুকু বাড়লো। সো এই এক্সপেনশনটা হলো ডিএল, দ্যাট ইজ লেন্থের চেঞ্জটা। এখন ডিএলটা এই টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড হবে? এইটা কি টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে? আর কিছু কি লাগবে না? And সেটা না, কারণ হচ্ছে আমরা দেখি আরেকটা এক্সাম্পলে। লেটস সে আমার কাছে দুইটা সিমিলার সলিডের রড আছে, বা রডের মতো একটা জিনিস আছে। এই দুইটার লেংথ ডিফারেন্ট। সো একটার let's say একটা অনেক ছোট আর একটা বড়, বা একটা লম্বা আর একটা কম লম্বা। তো এখন এইটা দুইটাই আমি টেম্পারেচার টি থেকে বাড়ায় টি প্লাস ডেল্টা টি মানে ডিটি করলাম। এখন এটার লেংথ শুরুতে ছিল এল ওয়ান, এটার লেংথ ছিল এল টু, এটা বেড়ে এটা হচ্ছে ডিএল ওয়ান বাড়লো, আর এটা ডিএল টু বাড়লো। এখন যেহেতু এই এল টু টা ছোট, আমরা বুঝতে পারি যে ডিএল ওয়ান ডেফিনেটলি ডিএল টুর থেকে বড় হবে। এন্ড কতটুকু বড় হবে, এইটা হচ্ছে বেসিকলি ডিএল ওয়ান আর ডিএল টুর রেশিও হচ্ছে এই দুইটার ইনিশিয়াল লেংথের রেশিওর সমান হবে।
এন্ড এই জিনিসটা আমরা বুঝতে পারি কারণ হচ্ছে আলটিমেটলি এক্সপেনশন একটা মাইক্রোস্কোপিক প্রপার্টি, এন্ড প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই এক্সপেনশনের জন্য যেই অ্যাভারেজ ডিস্টেন্স সেটা একটু বেড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স সামান্য একটু বেড়ে গেলে যেটা যেই সলিডটা বড় সেইটার যেহেতু ইনিশিয়ালি অ্যাটম আছেই বেশি, এন্ড অ্যাটম কয়টা বেশি সেটা হচ্ছে এই লাইনের উপর কতগুলো অ্যাটম সেটা যেহেতু এটার সাথে লিনিয়ারলি বাড়ে, তো এইটার এক্সপেনশনও হচ্ছে লিনিয়ারলি বাড়বে। দ্যাট মিনস ডিএল বাই ডিএল1 বাই এল1 হচ্ছে ডিএল2 বাই এল2। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই এক্সপ্যানশনটা ডিএলটা আসলে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি আমরা রিলেট করব না, আমরা হচ্ছে ডিএল বাই এলটাকে ডাইরেক্টলি রিলেট করব। সো আমরা বুঝছি যে এইটা হচ্ছে আমাদের রিলেটিভ এক্সপ্যানশন, এন্ড রিলেটিভ এক্সপ্যানশনটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে যেহেতু প্রত্যেকটা অ্যাটমের অ্যাভারেজ ডিসটেন্সটা বাড়ে, সো আমরা সেই অ্যাভারেজ ডিসটেন্সটার একটা সর্ট অফ ক্যারেক্টারাইজেশন হিসেবে এই রিলেটিভ এক্সপ্যানশনটা ইউজ করছি। তো এখন ডিটি বাড়লে সাধারণত এটাও বাড়বে, কিন্তু এখন এটা কি প্রপোর্শনালি বাড়বে? দ্যাট ইজ ডিএল, এই ডিএল বাই এল এটা কি ডিটির প্রপোর্শনাল হবে নাকি না? অ্যান্সারটা হলো জেনারেলি এটা প্রপোর্শনাল হবে না। আর আমরা একদম জেনারেল একটা কেস হিসাবে চিন্তা করলে এটা সাধারণত প্রপোর্শনাল হবে না। তো এখন প্রপোর্শনাল না হলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন কিভাবে পাবো? আমরা প্রপোর্শনাল হলে যেটা করতাম, যখন এ লেটস সে একটা কোয়ান্টিটি এ যদি বি এর প্রপোর্শনাল হয়, আমরা হচ্ছে এটাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে একটা ইকুয়েশনে কনভার্ট করি যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এইখানে এখানে আমরা প্রপোর্শনালিটি রিলেশনটা অলওয়েজ ইন জেনারেল কেসে এনশিওর করতে পারছি না, কিন্তু তাই তাই বলে যে আমরা এইরকম একটা ইকুয়েশন লিখতে পারবো না তা না, আমরা এখানে চাইলে লিখতে পারি ডিএল হচ্ছে সাম নাম্বার ইনটু ডিটি, কিন্তু এই জিনিসটা আসলে একটা কনস্ট্যান্ট না, ইটস নট এ কনস্ট্যান্ট। এন্ড এই এইটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। সো ডিফারেন্ট টেম্পারেচারে লেন্থটা কিরকম বাড়ে সেটার উপর ডিপেন্ড করে অ্যালফার ভ্যালুটা চেঞ্জ হবে। তো এই অ্যালফাটা, এটার নাম হলো কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন, যেটা ইন জেনারেল কনস্ট্যান্ট না। তো এখান থেকে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম যে ডিএল বাই এল হচ্ছে অ্যালফা অফ টি ইন্টু ডিটি। সো এখন এটাকে আমি একটা নাম্বার দিই, এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমি যেটা করব যে আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব, দেন ইন্টিগ্রেট করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে আমাকে ইনফিনিটেসিমাল চেঞ্জ নিয়ে বলে, আমি ইনফিনিটেসিমাল চেঞ্জ গুলোকে ইন্টিগ্রেট করে আমি হচ্ছে এটা ফাইনাইট চেঞ্জের রিলেশন বের করতে চাই। ফাইনাইট চেঞ্জটা কি? লেটস সে শুরুতে হচ্ছে আমার একটা সলিডের লেন্থ ছিল এল আর টেম্পারেচার ছিল টি আই, এটা টেম্পারেচার পরে হলো টিএফ, আর সরি এটা হলো এল নট, আর পরে লেন্থ হলো এল। তো এই যে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাকে ইন্টিগ্রেশনের লিমিটটা সেট করতে সাহায্য করবে। সো আমি বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দিই। এখন শুরুতে লেন্থ ছিল এল নট আর টেম্পারেচার ছিল টি আই, এন্ড পরে সেটা হয়েছে এল আর টি এফ। এখন এই সাইডের ইন্টিগ্রালটা হলো এটা একটা, এটা হচ্ছে হবে এল এন এল বাই এল নট, এন্ড এই সাইডে টি আই থেকে টি এফ পর্যন্ত অ্যালফা টি ডি। তো এইটা হচ্ছে আমাদের এক্সপ্যানশনের ইকুয়েশন। এটাকে যদি আমরা আরেকটু ইয়ে করে লিখতে চাই, আমরা হচ্ছে এলএনটাকে সরায় এক্সপোনেনশিয়াল দিয়ে এইভাবে লিখতে পারি যে এল হবে এল নট ইন্টু ই টু দি পাওয়ার এই ইন্টিগ্রালটা।
এন্ড এইটা হচ্ছে আমাদের এই যে থার্মাল এক্সপ্যানশনের সবচেয়ে জেনারেল ইকুয়েশন। সবচেয়ে জেনারেল ইকুয়েশন বলতে এটা সবকিছুর জন্যই কাজ করবে। আমাদের এই অ্যালফাটা কনস্ট্যান্ট হোক বা না হোক, এই অ্যালফাটা চেঞ্জ হতে পারে, অ্যালফাটা বড় হতে পারে, ছোট হতে পারে, যে কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটা কাজ করবে। কিন্তু এই ইকুয়েশনটা আমরা তো থার্মাল এক্সপ্যানশন 9-10 যেটা পড়েছি সেটার সাথে এই ইকুয়েশনের কোনো মিল নেই। তো মিল নাই কারণ হচ্ছে রিয়েল লাইফে আমরা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন যেহেতু অনেক সামান্য হয়, একটা সলিড থার্মালি এক্সপ্যান্ড হলে খুব সামান্যই বড় হয়। তো এই আইডিয়াটাকে ইউজ করে আমরা হচ্ছে এইখানে অনেকগুলো দুইটা অ্যাপ্রক্সিমেশন করব। এন্ড এই দুইটা অ্যাপ্রক্সিমেশন করলে আমরা হচ্ছে ওই ইকুয়েশনটা ফেরত পাবো। সো আমরা হচ্ছে এখন বেসিক্যালি এই অ্যাপ্রক্সিমেশনটা করবো। সো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা আমরা এলটাকে একটু, সরি এটা অ্যাপ্রক্সিমেশন না, আমরা জাস্ট এলটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখবো। যে এল হচ্ছে এল নট প্লাস ডেল্টা এল, যেখানে ডেল্টা এলটা হলো লেন্থের চেঞ্জ। ওকে, এখন অ্যাপ্রক্সিমেশনটা হলো যেহেতু থার্মাল এক্সপ্যানশনে একটা সলিডের লেন্থ খুবই সামান্য বাড়ে, সো এই যে বাড়াটা, দ্যাট ইজ ডেল্টা এল, ইনক্রিজটা বা ডিক্রিজ যেটাই হোক, সেটা হচ্ছে আমার লেন্থের থেকে অনেক অনেক ছোট। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন। এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা হচ্ছে এই ইকুয়েশনে ইউজ করব। সো এই সেকেন্ড ইকুয়েশনে আমরা এই দুইটা এই ইকুয়েশনটা বসায় দিই। তাহলে যেটা হবে, ln অফ ln, এখানে ইকুয়েশন ছিল এল বাই এল নট, সো এল যেহেতু এল নট প্লাস ডেল্টা এল বাই এল নট, এটা হচ্ছে ইন্টিগ্রাল অফ অ্যালফা টি ডিটি, টিআই থেকে টিএফ পর্যন্ত। এখন এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা কাজে লাগাবো। এই অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা একটু এইভাবে লিখতে পারি, এল নটটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই, আমি লিখতে পারি যে এই ডেল্টা এল বাই এল নট হচ্ছে 1 এর থেকে অনেক ছোট। সো আমি এই অ্যাপ্রক্সিমেশনটা এই লেফট সাইডে ইউজ করছি। আমি লেফট সাইডটাকে একটু সিম্পলিফাই করি। তো 1 প্লাস ডেল্টা এল বাই এল নট, এন্ড যেহেতু এই ডেল্টা এল বাই এল নট অনেক ছোট, এখানে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করি। তো সো আমি আপাতত জাস্ট ইকুয়েশনটা দেখাই দিই। ইকুয়েশনটা হলো এইরকম ভাবে। এখন এইটা কোত্থেকে আসলো সেটা নিয়ে আমরা থার্মাল এক্সপ্যানশনের টপিক থেকে একটু সাইডে যে আমরা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন নিয়ে একটু কথা বলি। তো অ্যাপ্রক্সিমেশন আসলে বেশ বড় একটা টপিক, এন্ড অলিম্পিয়াডের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্রক্সিমেশন ডিটেইলে দেখালে এটা নিয়ে আধা ঘন্টা 40 মিনিট কথা বলা যাবে। তো আমি এখানে জাস্ট একটু শর্টে অ্যাপ্রক্সিমেশনের মেইন ফর্মুলা দেখাবো। তো এখানে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু সবসময় 1 এর থেকে অনেক ছোট। আমি যতগুলো ইকুয়েশন দেখাবো সবগুলোতে। তো এই ক্ষেত্রে যদি আমার ln অফ 1 প্লাস এক্স থাকে, এইটার ভ্যালু হলো অ্যাপ্রক্সিমেটলি এক্স। এই অ্যাপ্রক্সিমেশনটাই হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ইউজ করলাম। আরেকটা ইকুয়েশন আমরা দেখাতে পারি, সেটা হলো যে ই টু দি পাওয়ার এক্স। এইটা হলো ই টু দি পাওয়ার এক্স কে আমরা হচ্ছে একটা সিরিজ হিসাবে লিখতে পারি। সিরিজটা হলো এরকম, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ইনফিনিট পর্যন্ত। এখন এক্স যদি অনেক ছোট হয় 1 এর থেকে, তাহলে এই ওয়ান এর সাথে একটা ছোট নাম্বার যোগ হচ্ছে। তারপরে এক্স স্কোয়ার, এক্স এমনিতেই অনেক ছোট, এক্স স্কোয়ার করলে সেটা আরো ছোট হয়ে যাচ্ছে। সো আমরা আরো ছোট একটা নাম্বার যোগ করছি, তারপরে কিউব আরো অনেক ছোট হচ্ছে। তো আলটিমেটলি এই পরের যেই টার্ম গুলো আসবে এগুলো জাস্ট ইনক্রিজিংলি অনেক ছোট হতে থাকবে যদি এক্স 1 এর থেকে অনেক ছোট হয়। তো তখন আমরা ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হিসেবে এটাকে জাস্ট 1 প্লাস এক্স লিখতে পারবো। এখানে যেহেতু আমরা শুধু লিনিয়ার টার্ম অথবা ফার্স্ট অর্ডারটা রাখছি, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন।
অলিম্পিয়াডের প্রবলেম গুলো আমাদের বেশিরভাগ সময় ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনই করা লাগে। অনেক সময় দেখা যায় যে একটা রিলেটিভলি কমপ্লিকেটেড ইকুয়েশন থাকলে এখানে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা জিরো হয়। সেরকম হলে আমাদের অনেক সময় সেকেন্ড অর্ডার পর্যন্ত যাওয়া লাগে। সেকেন্ড অর্ডার পর্যন্ত যাওয়া লাগলে আমরা যেটা করতাম সেটা হলো লিখতাম যে ই টু দি পাওয়ার এক্স এর সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হলো 1 + x + x² / 2। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, যেটা আমাদের কখনো কখনো লাগে। থার্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন আমাদের প্রিটি মাচ কখনোই লাগে না। এরকম আরো কিছু অ্যাপ্রক্সিমেশন এর ফর্মুলা, যেমন ট্রিগের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা গুলো, যেমন সাইন এক্স হচ্ছে এক্স অ্যাপ্রক্সিমেটলি, কোসাইন এক্স হচ্ছে 1 - x² / 2। এটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন বাই দ্য ওয়ে। সো এটাকে যদি আমি ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে চাই, এটা জাস্ট হবে 1। সো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনে সাইন এক্স হলো অ্যাপ্রক্সিমেটলি এক্স, আর কজ এক্স হচ্ছে 1। এন্ড এই দুইটা অ্যাপ্রক্সিমেশনকে একসাথে হচ্ছে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন বলা হয়, যেটা ফিজিক্সে অনেক কমন। এই দুইটা ইউজ করলে আমরা tan এর ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা বের করতে পারি। tan x to the sin x by cos x। তো sin এর ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন x, cos এর ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন 1, এন্ড 1 হওয়ার কারণ হলো cos এর x, cos এর অ্যাপ্রক্সিমেশনে লিনিয়ার কোনো টার্ম নাই। তো এইখানে এটা আসে জাস্ট x। তো tan এর ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হলো জাস্ট x। এখন আরেকটা ফর্মুলা হলো যেটা আমাদের বাইনোমিয়াল 1 + x⁴, এটার এক্সপ্যানশন। তো এটা আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়ে প্রবাবলি জানি যে এটার এক্সপ্যানশন কি হবে। এটার এক্সপ্যানশনটা হলো এরকম, প্লাস ডট ডট ডট। সো আমরা যদি এখন এখানে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে চাই, আমরা জাস্ট 1 + nx ইউজ করব। আর যদি আমরা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে চাই, তাহলে আমরা এই সেকেন্ড অর্ডার টার্মটা সহ নিব। এখন কথা হলো এই ফর্মুলা গুলা আলটিমেটলি আমাদের অলিম্পিয়াডের প্রবলেমের জন্য অনেক সময় লাগে, এন্ড মনে রাখা লাগে অনেক সময়। এখন আমরা কিভাবে মনে রাখি? একটা ইয়ে হলো যে এটা ইনাফ প্রবলেম সলভ করতে করতে, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এন্ড অন্যান্য প্রবলেম সলভ করার প্র্যাকটিস করতে করতেই হচ্ছে অনেক ফর্মুলা মনে থাকে। আর অনেক সময় এই ফর্ম ইকুয়েশন গুলা কোয়েশ্চেনেও দেওয়া থাকে। কোয়েশ্চেনে অনেক সময় বলা থাকে যে কোন অর্ডারের অ্যাপ্রক্সিমেশন করা লাগবে, এন্ড ওইটার ইকুয়েশনটা কি হবে, এই জিনিসগুলো অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকে, কিন্তু সবসময় নাও দেওয়া থাকতে পারে। সো এই জন্য আমরা আমরা যদি মুখস্থ না করতে চাই, মুখস্থ না করেও এই ফর্মুলা গুলো অলিম্পিয়াডের জন্য আমরা ইজিলি ডিরাইভ করে নিতে পারি যদি জাস্ট একটা ইকুয়েশন মনে রাখি। সেটা হলো টেইলর সিরিজ। টেইলর সিরিজের আইডিয়াটা হলো যে যে কোনো ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটাকে হচ্ছে একটা পলিনোমিয়াল হিসাবে এক্সপ্যান্ড করা যায়। এখন সেই এক্সপ্যানশনের ডিটেইলে আমি যাব না, আমি জাস্ট এক্সপ্যানশনটা দেখাই দিই। এক্সপ্যানশনটার আইডিয়াটা হলো যে আমার লেটস সে একটা গ্রাফ আঁকি, লেটস সে এক্স, এফ অফ এক্স। সো এখানে লেটস একটা ভ্যালু আছে যেটা হচ্ছে এক্স নট। আমি এই পলিনোমিয়াল ফাংশনটাকে একটা পলিনোমিয়াল হিসেবে এক্সপ্যান্ড করতে চাই, বাট আমার একটা পয়েন্ট ধরে নেওয়া লাগবে। ওই পয়েন্ট হচ্ছে এক্স নট, আমি ধরলাম। তাহলে আমি হচ্ছে এই পয়েন্টের আশেপাশে হচ্ছে এই ফাংশনের ভ্যালু, আমার যেটা লাগবে সেটা হলো এই পয়েন্টে হচ্ছে এই ফাংশনের ভ্যালু আর এই ফাংশনের ডেরিভেটিভ গুলো জানা লাগে। সেটা জানলে আমি হচ্ছে এই ফাংশনটাকে এই পয়েন্টের আশেপাশে হচ্ছে আমি একটা পলিনোমিয়াল হিসেবে লিখতে পারবো, মানে এই পলিনোমিয়ালটা হবে এরকম।
সো এফ অফ এক্স নট প্লাস ডিএফ বাই ডিএক্স অফ এক্স নট বলতে অ্যাট এক্স নট আর কি, ইন্টু এক্স মাইনাস এক্স। এইটা কিন্তু এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে যেরকম এই এক্স নটটা এফ এর সাথে মাল্টিপ্লাই করা না, এটা হচ্ছে একটা ফাংশনের ইনপুট ভ্যালু। এরকম একটা ফাংশনের ডেরিভেটিভও আরেকটা ফাংশন, তো এই এক্স নটটা হচ্ছে এই ডেরিভেটিভ ফাংশনটার ইনপুট ভ্যালু, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন। তো এইভাবে এটা চলতে থাকবে সেকেন্ড অর্ডার। এটাকে যদি আমি সিগমা নোটেশন দিয়ে লিখতে চাই, ith derivative at x naught into x minus x naught whole to the power I divided by I factorial। তো এটা হচ্ছে টেইলর সিরিজ। আমরা আমাদের যে ফাংশন গুলো, যেমন হচ্ছে ফাংশনটা এই এফ অফ এক্স টা আমরা উপরে যেগুলো ইউজ করলাম, এই এফ অফ এক্স হতে পারে ln অফ ওয়ান প্লাস এক্স, এটা হতে পারে সাইন এক্স, কজ এক্স, দেন ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, বা আমাদের আরো কমপ্লিকেটেড একটা ফাংশন একটা প্রবলেমের জন্য লাগতে পারে, এই যে কোনো ফাংশনই হতে পারে। এই ফাংশন থেকে আমরা জাস্ট এই ফাংশনের যেই পয়েন্টের আশেপাশে অ্যাপ্রক্সিমেট করতে চাই, দ্যাট ইজ এক্স নট, এই এক্স নট এর ভ্যালু বাইরে বেশিরভাগ সময় ওয়ান হবে, জিরো হবে। যেমন এইখানে আম, এখানে এক্স এক্স এর ভ্যালু অনেক ছোট ছিল, এন্ড এখানে এক্স নট এর ভ্যালু অলওয়েজ ওয়ান, এখানে যতগুলো ইকুয়েশন আছে এগুলা। তো এই এক্স নট এর ভ্যালু বেশিরভাগ সময় আমাদের জন্য জিরোই হয়। তো আমরা ইকুয়েশন গুলা ভুলে গেলে আমরা জাস্ট এই ইকুয়েশনটা এখানে বসায় দিয়ে এন্ড এক্স নট এর ভ্যালুটা বসায় হচ্ছে এইখান থেকেই আমি এই সিরিজটা পেয়ে যাবো। দেন এই সিরিজে এটা হচ্ছে জিরো কনস্ট্যান্ট টার্ম, ফার্স্ট অর্ডার টার্ম, সেকেন্ড অর্ডার টার্ম, থার্ড ফোর্থ অর্ডার টার্ম থাকবে। আমি জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী এটাকে হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন এভাবে করতে পারবো। তো এই টেইলর সিরিজের ইউজফুল জিনিসটা হলো, যদিও আমার একটা পয়েন্ট যেমন জিরো বা এক্স নটের আশেপাশে, যে এক্স নটে আমার ফাংশনের ভ্যালুটা জানা লাগছে, আমি হচ্ছে ওই পয়েন্টের আশেপাশে এই ফাংশনটাকে একটা লিনিয়ার বা একটা কোয়াড্রেটিক হিসাবে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনকে অনেক সহজ করে দিবে। তো এই জন্য অ্যাপ্রক্সিমেশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর এই টেইলর সিরিজে এক্স নটের ভ্যালু যদি জিরো হয়, ওইটাকে একটা ম্যাকলরেন সিরিজ বলে, যেটা জাস্ট একটা টেইলর সিরিজের একটা স্পেশাল কেস। এটাকে আর আলাদা নাম দেওয়ার খুব একটা প্রয়োজন ছিল বলে মনে হয় না, বাট জাস্ট জিনিসটা এরকম, এফ অফ জিরো প্লাস এফ প্রাইম অফ জিরো, এফ প্রাইম বলতে ফার্স্ট ডেরিভেটিভ বোঝাচ্ছে, ইন্টু এক্স প্লাস এফ ডাবল প্রাইম অফ জিরো ইন্টু এক্স স্কোয়ার বাই টু। এটা লেখা আর একটু সহজ, এন্ড এইটাই বেশি কাজে লাগে আমাদের। সো আমরা যদি ফর্মুলাটা মনে করতে না পারি অ্যাপ্রক্সিমেশনের, তাহলে হচ্ছে আমরা আমাদের ফাংশনটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে হচ্ছে আমরা সিরিজটা বের করি। ওকে। তো এইখানে আমরা জানি যে উপরে আমরা লিখেছিলাম যে ডেল্টা এল বাই এল নট হচ্ছে ওয়ান এর থেকে অনেক ছোট। তো এখানে আমাদের ওই এইখানের মতো এই যে এল এন ওয়ান প্লাস এক্স এর সিচুয়েশনটা আছে, যেখানে এক্স অনেক ছোট। তো এল এন ওয়ান প্লাস ডেল্টা এল বাই এল নট, যেখানে এই জিনিসটা অনেক ছোট। তো এটা অ্যাপ্রক্সিমেট করলে হবে ডেল্টা এল বাই এল নট। এন্ড এই জিনিসটা পুরো সময় হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ছিল। সো এই অ্যাপ্রক্সিমেশন সহ ইকুয়েশনটা কি আসে দেখি। ইকুয়েশনটা হলো ডেল্টা এল বাই এল নট ইজ ইকুয়াল টু এটা, এন্ড দেন ডেল্টা এল হচ্ছে এল মাইনাস এল নট বাই এল নট, এন্ড এটা হচ্ছে এই ইন্টিগ্রালটা। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে আমরা এল এর একটা
ইকুয়েশন পাই সেটা হলো এরকম। এইটা হচ্ছে আমাদের থার্মাল এক্সপ্যানশনের ইকুয়েশন, যেটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করতে পারবো, কারণ হচ্ছে এই এক্সপ্যানশনে এই ইকুয়েশনে আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করছি সেটা হলো যে ডেল্টা এল হচ্ছে এল নট এর থেকে অনেক ছোট। এন্ড এইটা প্রিটি মাচ সবসময় ট্রু হয়। তো এটা যেহেতু অলওয়েজ একটা সলিডের ক্ষেত্রে ট্রু, আমাদের প্রিটি মাচ সব প্রবলেমে এটা ট্রু হবে, সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করলেই চলবে। বাট আসলে এই ইকুয়েশন আমরা এই ইকুয়েশনকে আরো সিম্পলিফাই করে ইউজ করতে পারবো। সেই জিনিসটা হলো, এই ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আম, একটা ইন্টিগ্রাল আছে যেটা আনইভালুয়েটেড বা ওপেন। আমরা কিন্তু কোনো ক্লোজড ফর্মে এই ইকুয়েশনটাকে আনতে পারি নাই কেন? কারণ আমরা অ্যালফা কি, এটা কি সেটা জানি না। এন্ড এটা একটা কনস্ট্যান্ট না, সেটা আমরা আগেই বলেছি। তবে এই অ্যালফা অফ টিটা বেশিরভাগ সলিড অ্যান্ড লিকুইডের ক্ষেত্রেও, বেশিরভাগ সলিড অ্যান্ড লিকুইডের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচারের সাথে খুবই স্লোলি ভ্যারি করে। সো তার মানে কি বুঝাচ্ছি আমরা হচ্ছে এটাকে, আমরা মাত্র টেইলর সিরিজ সম্বন্ধে যেটা শিখলাম, এটা যেহেতু একটা ফাংশন টেম্পারেচারের, আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি একটা টেম্পারেচার টি নটের আশেপাশে। তো এক্সপ্যান্ড করলে এইটা এরকম হবে, এটা টি মাইনাস টি নট প্লাস ডট ডট ডট, পরের টার্মগুলো আমাদের লাগবে না। এখানে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যালফাটা বেশিরভাগ সাবস্টেন্সের জন্য কনস্ট্যান্ট না, চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে, বাট চেঞ্জ হয় খুবই স্লোলি। স্লোলি চেঞ্জ হওয়া মানে এইটার ডেরিভেটিভের রেটটা অনেক ছোট, মানে ডেরিভেটিভের মানটা অনেক ছোট, তাই না? রেট অফ চেঞ্জটাই হচ্ছে ডেরিভেটিভ। যদি খুব স্লোলি চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে, তার মানে ডেরিভেটিভটা অনেক ছোট হবে। তো ডেরিভেটিভটা যদি অনেক ছোট হয়, আমরা হচ্ছে এই টার্ম গুলাকে অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরে নিয়ে বাদ দিয়ে দিতে পারবো। কারণ আমরা যেই টেম্পারেচার রেঞ্জে কাজ করছি, ওই টেম্পারেচার রেঞ্জে যদি এটার কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ না হয়, তাহলে এই পরের টার্ম গুলা অনেক ছোট হবে। ইন দ্যাট কেস এই অ্যালফা অফ টি জাস্ট একটা কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ এই টি নটটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তো এটাকে আমি জাস্ট একটা কনস্ট্যান্ট অ্যালফা অ্যালফা লিখতে পারি। এন্ড এটা কেমন রেঞ্জে করতে পারি এই জিনিসটা আসলে, আমি যদি একটা টেম্পারেচার ইন্টারভাল দেখাই, এই জিনিসটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচারের আশেপাশে, লাইক 10 স্কোয়ার কেলভিন এইরকম রেঞ্জে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে সলিডের ক্ষেত্রে। মানে এই 10 স্কোয়ার কেলভিন লেখার কারণ হলো এটা হচ্ছে একটা অর্ডার অফ ম্যাগনিটিউড। অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে আমাদের ফিজিক্সে একটা কোয়ান্টিটি সম্বন্ধে জানার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যেমন একটা কোয়ান্টিটি আছে কিউ, এটাকে আমরা যখন সাইন্টিফিক নোটেশনে লিখি আমরা এইভাবে লিখি যে এ ইন্টু 10 টু দি পাওয়ার এন, দেন সাম ইউনিট। এখন এই এটা হচ্ছে, এর ভ্যালুটা আমরা জানি যে প্রপার সাইন্টিফিক নোটেশনে এর ভ্যালু হলো 1 থেকে বড় বা সমান এন্ড 10 এর থেকে ছোট। সো এটা হচ্ছে বেসিক্যালি এই রেঞ্জে আছে। সো তাহলে এই যে এ, এই পুরাটা তো হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালুটা, রাইট? এখন আমি এটা বাদ দিয়ে এই যে পার্টটা আছে, এই পার্টটা আমাকে এই কিউ, এই কোয়ান্টিটিটার এক্সাক্ট ভ্যালু বলে না, বাট এই কোয়ান্টিটিটা কত বড় সেটা সম্বন্ধে ধারণা দেয়। And এই পার্টটাকেই বলে অর্ডার অফ ম্যাগনিটিউড। সো আমরা যখন একটা জিনিস নিয়ে একটা রাফ আইডিয়া জানতে চাই যে এই জিনিসটা অ্যারাউন্ড কত বড়, আমরা কত বড় বা কত ছোট রেঞ্জ রেঞ্জে বা স্কেলে কাজ করছি, তখন হচ্ছে আমরা অর্ডার অফ ম্যাগনিটিউড গুলাকে এক্সপ্রেস করি। এন্ড ওইটাকে সাধারণত এরকম একটা ইয়ে দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এই 10 স্কোয়ার কেলভিন এইরকম অর্ডার অফ ম্যাগনিটিউডে একটা সলিডের এই কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে। সো আমরা এই কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা তাহলে ইকুয়েশনটিকে আরো সিম্পলিফাই করতে পারি। আমাদের ইকুয়েশন ছিল এল ইকুয়ালস এল নট 1 প্লাস ইন্টিগ্রাল অফ আলফা ডিটি
যেখানে এই আলফাটা হচ্ছে আমরা যেই টেম্পারেচার রেঞ্জে কাজ করছি সেখানে অ্যাপ্রক্সিমেটলি একটা কনস্ট্যান্ট। সো আমরা এই আলফাটাকে ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসতে পারি। সো জাস্ট ইন্টিগ্রাল অফ ডিটি থাকে, এন্ড ইন্টিগ্রাল অফ ডিটি হচ্ছে জাস্ট টেম্পারেচারের চেঞ্জটা। সো আলফা ডেল্টা টি, এন্ড এইটা হচ্ছে আমাদের ফাইনালি যেই ইকুয়েশনটা, যেটা হচ্ছে আমরা সবাই ফ্যামিলিয়ার লেংথ এক্সপ্যানশনের সাথে। বাট এখানে আমাদের দুইটা অ্যাপ্রক্সিমেশন আছে। একটা অ্যাপ্রক্সিমেশন হলো যে লেংথের চেঞ্জ অনেক ছোট, এটা হচ্ছে এক নম্বর অ্যাপ্রক্সিমেশন। দুই নম্বর অ্যাপ্রক্সিমেশন হলো অ্যালফা অফ টি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট, বা টেম্পারেচারের সাথে যে ভ্যারিয়েশন সেটা আমরা যেই রেঞ্জে কাজ করতেছি সেইখানে অনেক কম। তো এই দুইটা যদি ট্রু হয় তাহলেই কিন্তু আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো, যেটা আমাদের সলিডের ক্ষেত্রে রুম টেম্পারেচারে বেশিরভাগ সময় অলওয়েজ ট্রু হয়, বাট সেটা সবকিছুর ক্ষেত্রে নাও হতে পারে। তো না হলে আমরা উপরে যে ইকুয়েশন গুলো দেখেছি এইটা, এইখানেও একটা অ্যাপ্রক্সিমেশন আছে যেটা ট্রু হলে আমরা এইটা ইউজ করতে পারবো। আর এই অ্যাপ্রক্সিমেশনটাও যদি ট্রু না হয়, ইন দ্যাট কেস আমাদের এই ইকুয়েশন গুলো ইউজ করা লাগবে থার্মাল এক্সপ্যানশনের জন্য। এখন আমরা এতক্ষণ লিনিয়ার এক্সপ্যানশন নিয়ে কথা বললাম। তো আমরা এই লিনিয়ার এক্সপ্যানশন থেকে হচ্ছে এরিয়া আর ভলিউমের এক্সপ্যানশনে যাবো। তো এরিয়া আর ভলিউমের এক্সপ্যানশনে যাওয়ার জন্য আমাদের বেসিকলি দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে এরিয়া হচ্ছে লেংথের স্কোয়ারের প্রপোর্শনাল, মানে এটা বেসিকলি সবকিছুর জন্য ট্রু। কিভাবে? লেটস সে যেগুলা আমাদের সিম্পল কোয়ান্টিটি, লাইক একটা সার্কেলের এরিয়া, এটা জাস্ট পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে আমার সার্কেলের একটা ক্যারেক্টারিস্টিক লেংথের মতো একটা জিনিস, তাই না? সো এটা হচ্ছে আর স্কোয়ারের প্রপোর্শনাল। স্ফিয়ারের আমি যদি একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার কথা বলি, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেটা এগেন আর স্কোয়ারের প্রপোর্শনাল। আমাদের স্কোয়ারের ক্ষেত্রে তো এরিয়া লিটারেলি জাস্ট সাইডের স্কোয়ার, এটা সাইডের স্কোয়ারের প্রপোর্শনাল। আমি এটাকে চাইলে ডায়াগোনালের স্কোয়ারের প্রপোর্শনাল লিখতে পারি। বেসিকলি যে কোনো একটা লেংথের প্রপোর্শনাল হবে। ইভেন লাইক রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলকে আমি লিখতে পারি এ বি, যেখানে এ বি হচ্ছে আমার সাইডের লেংথ। এটাকে আমি এ বাই বি একটা সর্ট অফ কনস্ট্যান্টের মতো ধরে নিয়ে বি স্কোয়ার লিখতে পারি। সো ইন দ্যাট কেস এটা বি স্কোয়ারের প্রপোর্শনাল। মেইন কথা হচ্ছে আমরা অলওয়েজ এরিয়াকে লেংথের স্কোয়ারের প্রপোর্শনাল হিসেবে ধরে নিতে পারবো। ইন দ্যাট কেস আমরা যে ইকুয়েশনটা পেলাম, এরিয়া যদি লেংথের স্কোয়ারের প্রপোর্শনাল হয়, আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা জাস্ট সেটাকে স্কোয়ার করে দিব। এটা স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে এই জিনিসটা। এখন আমরা আরেকটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো। সো এই ইকুয়েশনটা নিয়ে আমরা একটু কাজ করি এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করার জন্য। এই ইকুয়েশনটাকে আমি একটু অন্যভাবে লিখি, একটু আমি জিনিসটাকে এক্সপ্যান্ড করে দিই, এন্ড দেন এই এল নটটাকে এই সাইডে নিয়ে আসলে এল মাইনাস এল নট হয়ে যাবে, যেটা জাস্ট ডেল্টা এল। ডেল্টা এল হচ্ছে এল নট আলফা ডেল্টা টি। সো ডেল্টা এল বাই এল নট হচ্ছে আলফা ডেল্টা টি। এন্ড আগের ইয়েতে আমাদের মনে আছে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করেছিলাম, যেখানে একটা অ্যাপ্রক্সিমেশন ছিল যে ডেল্টা এল বাই এল নট অনেক ছোট। এন্ড যেহেতু এটা আলফা ডেল্টা টির সমান, তার মানে আলফা ডেল্টা টিও অনেক ছোট। এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমরা যেই টেম্পারেচার রেঞ্জে কাজ করি, ডেল্টা টি, এই রেঞ্জ গুলাই আলফার ভ্যালু অনেক অনেক ছোট হয়। সো আলফার ভ্যালু নর্মালি লাইক 10⁻⁵ বা 10⁻⁶ পার কেলভিন এরকম হয়ে থাকে। তো এটা একটা অর্ডার অফ ম্যাগনিটিউড আমাদের জাস্ট আলফা কিরকম হয় সেটার একটা ধারণা দেওয়ার জন্য। সো আলফা ডেল্টা টি অনেক ছোট। সো এটা দেখতে কিন্তু আরেকটা অ্যাপ্রক্সিমেশনের মতো। বেসিকলি যেখানেই আমাদের কোয়েশ্চেনে কোথাও যদি এরকম একটা ডাবল গ্রেটার দেন অর লেস দেন এরকম যে একটা
অনেক ছোট বা অনেক বড় টাইপের একটা অ্যাপ্রক্সিমেশন বোঝাই, তাহলে আমাদের সবসময় রেজাল্টটাকে এই অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আরো সিম্পলিফাই করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যালফা ডেল্টা টিটা হচ্ছে ওই কোয়ান্টিটি যেটা হচ্ছে ওয়ানের থেকে অনেক ছোট। তো তাহলে এটা বেসিক্যালি এই অ্যাপ্রক্সিমেশনে চলে যাচ্ছে, আর এইটাকে আমরা দেখেছি যে এটার ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হলো 1 + nx। তো আমরা এখানে এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করব। এন্ড যেহেতু আমরা আগে বলেছি যে এরিয়া হচ্ছে লেন্থের স্কোয়ারের প্রপোর্শনাল, তো এখানে প্রবাবলি ওই প্রপোর্শনালিটির কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, বাট যেহেতু দুই সাইডেই ওই কনস্ট্যান্টটা সেম, আলটিমেটলি জাস্ট এই সাইডে এখানে এরিয়া, আমি জাস্ট এরিয়াটাকে বসাই দিব। সরি, এরিয়া স্কোয়ার না, জাস্ট এরিয়া। এটা হচ্ছে এরিয়ার ইকুয়েশন। এখন আমি যদি এইভাবে না করে লেন্থ থেকে এরিয়াই না, যে আমি যদি ডাইরেক্টলি এরিয়ার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইভাবে এরিয়ার জন্য লিখে আমরা একটা এরিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট ডিফাইন করে এইভাবে করতাম, এন্ড দেন আমাদের যেই অ্যাপ্রক্সিমেশন গুলো যে বিটাও হচ্ছে খুব স্লোলি চেঞ্জ হয় এন্ড অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে, এন্ড দ্য ফ্যাক্ট যে এরিয়া খুব বেশি চেঞ্জ হয় না, এই অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করতাম, তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন পেতাম। তো এখান থেকে আমরা দুইটা কম্পেয়ার করে বুঝতে পারি যে এখানে বিটার ভ্যালুটা হচ্ছে এই, যেখানে যেহেতু অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন আছে, সো এই অ্যাপ্রক্সিমেটলি 2 আলফার সমান। সো বেসিকলি এটা হচ্ছে আমাদের এরিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন আর লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। এন্ড মজার জিনিস হলো যে এখানে আমরা যেই যে অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করেছি, যে হচ্ছে ডেল্টা এল বাই এল নট ওয়ানের থেকে অনেক ছোট, অথবা ডেল্টা এ বাই এ নট হচ্ছে অনেক ছোট, এন্ড অ্যালফা অফ টি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট, এই অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করার জন্যই কিন্তু এইটা পসিবল হয়েছে। কারণ এটা না হলে যেটা হতো যে দেখা যেত যে এইটা কিন্তু স্কোয়ার করলে আম, এখানে একটা, সরি আমি এখানে স্কোয়ারটা দিতে দেই নাই, এখানে স্কোয়ার ছিল রাইট। সো সরি সরি, এইখানে না, স্কোয়ারটা এইখানে, ঠিকই আছে। তো এই এই স্কোয়ারটা থেকে কিন্তু একটা কোয়াড্রেটিক টার্ম আসার কথা, রাইট? এই কোয়াড্রেটিক টার্মটা অনেক ছোট দেখে আমরা এটাকে বাদ দিয়ে দিছি, কিন্তু যদি এই অ্যাপ্রক্সিমেশন গুলো ট্রু না হতো, এটা কিন্তু অনেক ছোট হতো না, তো তখন দেখা যেত যে এরিয়া হচ্ছে টেম্পারেচারের সাথে লিনিয়ারলি না বেড়ে এটার ইনক্রিজের মধ্যে একটা কোয়াড্রেটিক ফিচারও হয়তো চলে আসতো। বাট যেহেতু জিনিসটা মানে এক্সপেনশন অনেক অল্প হয়, তো আমরা এই অ্যাপ্রক্সিমেশন ইউজ করে সবকিছুকে অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার রাখতে পারি। এন্ড একইভাবে আমরা ভলিউমের ইয়ে করতে পারি, ভলিউম হচ্ছে অলওয়েজ লেন্থের কিউবের প্রপোর্শনাল যে কোনো কিছুর জন্য। সো ইন দ্যাট কেস আমাদের এই এল ইকুয়েশনটাকে কিউব করে দেওয়া লাগবে, এন্ড এগেইন আমরা আগের 1 + x⁴n হচ্ছে 1 অ্যাপ্রক্সিমেটলি 1 + nx, এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করলে আমরা আলটিমেটলি জাস্ট সেম জিনিস পাবো, 1 + 3 আলফা ডেল্টা টি। এন্ড আমরা যদি ভলিউমের জন্য আলাদা করে একটা কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন গামা ডিফাইন করতে চাই, ওইটার ভ্যালু হবে 3 আলফা। যেগুলো আমরা এসএসসি তেও পড়েছি, তো এই জিনিসগুলো মোটামুটি সহজ হওয়ার কথা। এখন আমরা হচ্ছে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে একটু চিন্তা করি। সো এই জিনিসগুলো সলিডের ক্ষেত্রে অলওয়েজ ট্রু, বিকজ সলিডের জন্য যেহেতু অনেক সময় একটা ফিক্সড শেপ থাকে, ইভেন এক্সপ্যান্ড করলেও, সো আমরা সলিডের জন্য এই লেংথ, এরিয়া এন্ড ভলিউম ইজিলি ডিফাইন করতে পারি, বাট যেহেতু লিকুইড এন্ড গ্যাসের কোনো ফিক্সড শেপ নাই, আমরা সেটা ওইভাবে করতে পারি না। বাট লিকুইডের ক্ষেত্রে আমরা স্টিল একটা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন গামা ডিফাইন করতে পারি, এন্ড এই গামাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইখানে মানে সলিডের যে অ্যাপ্রক্সিমেশন গুলো আমরা করেছি, যে এই গামাটা হচ্ছে একটা
রিলেটিভলি ভালো টেম্পারেচার রেঞ্জে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে, সেটা আমরা লিকুইডের ক্ষেত্রেও অনেক সময় দেখি যে এটা লিকুইডের ক্ষেত্রেও খাটে। লিকুইডের জন্য ভলিউম এক্সপ্যানশনের যে কোএফিসিয়েন্ট সেটা সলিডের থেকে বেশি হয়। সো দ্যাট মিনস লিকুইড থার্মাল এক্সপ্যানশনে বেশি এক্সপ্যান্ড করে। বাট এই কয়েকটা জিনিস বাদে বেশিরভাগ প্রপার্টি সলিডের সাথে সিমিলার, কিন্তু গ্যাসে যে সবগুলো প্রপার্টি সর্ট অফ আর সেম থাকে না। তো আমরা গ্যাস নিয়ে একটু আলোচনা করি, এন্ড এই গ্যাসের আলোচনায় আমরা বেসিক্যালি দেখবো যে এই অ্যাপ্রক্সিমেশন গুলো যে আমরা করলাম সেগুলো ডেফিনেটলি অনেক ইউজফুল, এন্ড বেশিরভাগ সময় হয়তো দেখা যাবে অ্যাপ্রক্সিমেশন করে যেই লাইক এই ইকুয়েশনটাই আমরা ইউজ করব, কিন্তু দ্যাট ডাজন্ট মিন অন্য ইকুয়েশন গুলো আমাদের লাগবে না। সো গ্যাসের ক্ষেত্রে আমরা কিছু জানি না। সো আমরা একদম শুরুর যে ইকুয়েশনটা ছিল, সরি একদম শুরু থেকে শুরু করি। গ্যাসের জন্য আমরা দেখছি একটা গ্যাস এর ভলিউম বেড়ে ভি থেকে ভি প্লাস ডিভি হলো, বিকজ এটার টেম্পারেচার বাড়ানো হয়েছে টি থেকে টি প্লাস ডিটি। সো একইভাবে আমি যে রিলেটিভ এক্সপ্যানশন সেটাকে আমি একটা কোএফিসিয়েন্ট গামা অফ টি ইন্টু ডিটি এভাবে লিখতে পারি। এখন লেটস সে এটা একটা আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি, যেটা আইডিয়াল গ্যাস ল বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট সেটা ফলো করে। এখন এখানে আমরা দেখতে পারি যে এইখান একটা গ্যাসের বেসিক্যালি স্টেটটা ডিফাইন করার জন্য হচ্ছে চারটা ভ্যারিয়েবল আছে। সরি, আর তো কনস্ট্যান্ট টি। এখন আমরা কয়েকটা ভ্যারিয়েবলকে ফিক্স করে দিব। এর মধ্যে ভলিউম, আমরা তো বেসিক্যালি এক্সপ্যানশন নিয়েই কাজ করছি, সো ভলিউমকে আমরা ফিক্স করব না। আর থার্মাল এক্সপ্যানশন, সো আমরা টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন নিয়ে জানতে চাচ্ছি, সো ডেফিনেটলি টেম্পারেচারকেও ফিক্স করব না। আমরা এন কে ফিক্স করে দিব, বিকজ আমরা বেশিরভাগ সময় আহ, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে কাজ করি। সব সময় না, বাট অনেক সময় হচ্ছে আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে কাজ করি যেখানে আমাদের সিস্টেমে আর গ্যাস আসেও না এন্ড বেরও হয় না। সো ইন দ্যাট কেস এন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট, বিকজ আমরা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে কাজ করি। ওকে, এখন কথা হচ্ছে স্টিল আমার একটা ভ্যারিয়েবল এক্সট্রা থেকে যায়, বিকজ আমি ভি আর টি এর মধ্যে রিলেশন চাচ্ছি, বাট আমি প্রেসারটাকে কিভাবে চেঞ্জ করব সেটার উপর ডিপেন্ড করে ভি আর টি রিলেশন এক এক রকম হয়। এখন আমরা আর্থের মধ্যে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকি, যেখানে সবকিছু অ্যাপ্রক্সিমেটলি একটা কনস্ট্যান্ট প্রেসারে থাকে। প্রেসারটা ডেফিনেটলি চেঞ্জ হয় ওয়েদারের উপর, এলিভেশনের উপর, অনেক কিছুর উপর, বাট অ্যারাউন্ড 1 atm থাকে ফর এট এ গিভেন টাইম, বা 1 atm না থাকলেও এটার কাছাকাছি একটা ভ্যালুতে থাকে। সো আমরা আর্থের উপর কোনো প্রসেস করলে, কোনো এক্সটার্নাল কোনো লাইক ভ্যাকিউম বা কোনো একটা ফিক্সড ভলিউম বা এই টাইপের কিছু না করলে, নর্মাল প্রসেস গুলা কনস্ট্যান্ট প্রেসারে হয়, বিকজ এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট। এটাকে বলে আইসোব্যারিক। সো আমরা আইসোব্যারিক প্রসেসের জন্যই এই গামাটা বের করার চেষ্টা করি। তো আমরা এখন এই যে গামাটা বের করব, এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে আইসোব্যারিক প্রসেস অন ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস। এই জিনিসটার মানে হলো পি কনস্ট্যান্ট আর এন কনস্ট্যান্ট। সো পি আর এন কনস্ট্যান্ট হলে আমরা জানি যে পিভি ইকুয়ালস এনআরটি। সো এইটা এইটা কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট। সো আমরা যদি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে দিই, পি যেহেতু একটা কনস্ট্যান্ট, সো পি ডিভি আসে, এখানে প্লাস ভি ডিপি একটা টার্ম আসতো, বাট পি জি এটা যেহেতু কনস্ট্যান্ট, সো এটা 0। একইভাবে ওই সাইডেও হচ্ছে ডিফারেন্সিয়েট করলে যেই ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল অনুযায়ী ডিএন এর একটা টার্ম আসতো, বাট এগুলো কনস্ট্যান্ট দেখে আমরা এগুলো ইগনোর করতেছি, সো এটা আসে। সো
ডিভি পি ডিভি ইকুয়ালস এনআর ডিটি। সো এইটা হচ্ছে আমরা লেটস একটা ইকুয়েশন, আমার ইকুয়েশনের নাম্বারিং গুলো জাস্ট 1 আর 2 বলি, দেন এই দুইটাকে ডিভাইড করে দিই। ওকে, তো কি আসে, পি ডিভি বাই পিভি ইকুয়ালস এনআর ডিটি বাই এনআরটি। পি আর পি কাটা যায় and nr কাটা যায়, what we get is dv by v হচ্ছে 1/t dt। এটাকে যদি আমরা এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে যে গামাটা ছিল, গামাটা বেসিক্যালি একটা আইডিয়াল গ্যাসের আইসোব্যারিক, ফিক্সড অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাসের আইসোব্যারিক প্রসেসের জন্য গামা হচ্ছে 1/t। সো এইটা লাইক ডেফিনেটলি কনস্ট্যান্ট তো না, এন্ড চেঞ্জ হয় এন্ড চেঞ্জটা ইনসিগনিফিকেন্ট না। সো এখানে আমরা হচ্ছে ওই এক্স, আমরা যেই অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করেছিলাম যে ডেল্টা ভি বাই ভি নট হচ্ছে অনেক ছোট, এইটা গ্যাসের জন্য ডেফিনেটলি, আইডিয়াল গ্যাসের জন্য ডেফিনেটলি কাজ করবে। বাট মজার জিনিস হলো এখান থেকে আসলে খুব বেশি ইনসাইটফুল কিছু পাওয়ারও নাই, কারণ এটা জাস্ট বলছে যে ডিভি বাই ভি হচ্ছে ডিটি বাই টি। এই জিনিসটা একটু ক্যালকুলাস ইউজ করলে আলটিমেটলি যেটা আসবে, করেই দেখাই, সেটা হলো এটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই ইনিশিয়াল টেম্পারেচার থেকে ফাইনাল টেম্পারেচার এন্ড ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম পর্যন্ত, তাহলে দুটো আসে ln of vf by vi হচ্ছে ln of tf by ti, and then এটাকে এই সাইডে নিয়ে আসলে ln of vf minus ln of tf ti is equal to 0, ln of এই আমরা যদি মাইনাস থাকলে ডিভাইড করে দেওয়া যায়, ডিভাইড করলে উল্টায় গেল, হচ্ছে 0, এন্ড দেন ln অফ 0, ln কখন 0 হয়, যদি ভিতরের জিনিসটা 1 হয়। সো এটা হলো 1, অথবা আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি ভিএফ বাই টিএফ ইকুয়ালস ভিআই বাই টিআই। এটার মানে কি, আম, এটার মানে হলো ভি বাই টি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা চেঞ্জ হয় না, কারণ হচ্ছে টিএফ আমরা যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট ধরছি এগুলো আমরা আরবিট্রারিলি ধরেছি, এটা হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে। তো যে কোনো জায়গায় যেহেতু এই টি বাই ভি বা ভি বাই টির ভ্যালুটা সমান, দ্যাট মিনস এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, অর সিম্পলি ভি ইজ প্রপোর্শনাল টু টি, যেটা হচ্ছে at constant pressure and for a fixed amount of gas। and এটা আসলে আমাদের নতুন কিছু না, এটা আইডিয়াল গ্যাসেরই একটা ল, যেটা আমরা আইডিয়াল গ্যাস পড়ার সময় শিখেছি। সেখান থেকে এক্সট্রা ইনসাইটফুল কিছু পাওয়ার ছিল না, বাট এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এই অ্যাপ্রক্সিমেশন দিয়ে যে ইকুয়েশন গুলা পেয়েছি, যেমন এগুলা অথবা এইটা, সেটা আমরা সব সময় ইউজ করতে পারবো না, এন্ড কখন কখন ইউজ করতে পারবো সেটা আমাদের মাথায় রাখা উচিত। বিকজ যেখানে আমরা ইউজ করতে পারবো সেখানে এটা ডেফিনেটলি ইউজ করা উচিত, বিকজ এটা আমাদের ক্যালকুলেশন অনেক ইজি করে দিবে। বাট যেখানে ইউজ করতে পারবো না সেটাও আমাদের জানা। সো মেইনলি এই অ্যাপ্রক্সিমেশন গুলা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জানা লাগবে যে কোন ইকুয়েশনে কোন অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে। ওকে, সো এখন আমরা থার্মাল এক্সপ্যানশনের আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো বেসিক্যালি থার্মাল এক্সপ্যানশন কেন হয়।
তো আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি থার্মাল এক্সপ্যানশনটা আসলে কেন হয় সেটা বুঝতে যাচ্ছি। থার্মাল এক্সপ্যানশন বেসিক্যালি কেন হয়, সো মাইক্রোস্কোপিক্যালি। এখন থার্মাল এক্সপ্যানশন কেন হয় সেটা নিয়ে হয়তো আমাদের একটা জেনারেল আইডিয়া আছে। যেমন একটা সলিডের অ্যাটম গুলা হচ্ছে ক্রিস্টালের ক্ষেত্রে একটা সুন্দর ল্যাটিসে সাজানো থাকে, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে হয়তো আহ, একটু ডিসঅর্গানাইজড ভাবে সাজানো থাকে, বাট মোটামুটি একটা ফিক্সড জায়গায় অ্যাটম গুলা থাকে। অ্যান্ড যেটা করে এই অ্যাটম বা মলিকিউল, এই অ্যাটম বা মলিকিউল হচ্ছে ভাইব্রেট করে নিজের ফিক্সড পজিশনের বিভিন্ন মোডে। এই ভাইব্রেশনের অনেকগুলো মোড থাকে and এই মোডে এগুলো ভাইব্রেট করতে থাকে। অ্যান্ড টেম্পারেচার বাড়ার সাথে সাথে এদের ভাইব্রেশনের অ্যাম্পলিটিউডটা বাড়ে। সো অ্যাম্পলিটিউড বাড়লে যেটা হয় সেটা হলো যে লেটস সে দুইটা অ্যাটম, এই দুইটা অ্যাটম ভাইব্রেট করছে। ভাইব্রেট করছে বলতে এটা কিছুক্ষণ পর কাছে আসবে এন্ড দেন আবার দূরে সরে যাবে, এন্ড দেন এই সাইকেলটা রিপিট করতে থাকবে। তো এটা হচ্ছে প্রথমে দূরে সরে গেল, দেন দূরে সরে যেতে থাকলো, দেন আবার কাছে আসলো, এইভাবে এটা ভাইব্রেট করছে। আমি এটাকে একটা মানে একটা লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, যদিও আসলে তো এরকম কোনো লাইন নাই, জাস্ট এই অ্যাটম গুলো একটা এদের ইন্টারমলিকুলার ফোর্সের জন্য একটা অর্গানাইজড জায়গায় এক্সিস্ট করে, মানে থাকে আর কি। তো এই ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড গুলো বাড়লেও ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে এই ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড বাড়া মানে অ্যাটম গুলা আগে ভাইব্রেশনের জন্য যতটা দূরে যাচ্ছিল, আগে লেটস সে এতটুকু ভাইব্রেট করছিল, এখন এটা আরো বেশি দূরে যাবে। তো অ্যাটম গুলো টেম্পারেচার বাড়ানোর জন্য আরো বেশি দূরে যাবে। কিন্তু খালি এটাই না, আগে এটা যতটুকু কাছে আসছিল এখন কিন্তু এটা আরো কাছেও আসবে। তো যদি এই অ্যাটম গুলো যতটুকু বেশি মানে অ্যামপ্লিটিউড বাড়ার জন্য যতটা দূরে সরে গেছে, ততটাই যদি আবার কাছেও আসে, তাহলে ওভারঅল একটা সলিডের সবগুলা অ্যাটমের উপর অ্যাভারেজ করলে তো একটা সার্টেন টাইমে দেখা যাবে কিছু মলিকিউল বা অ্যাটম হচ্ছে মানে ম্যাক্সিমাম এক্সপ্যানশন ম্যাক্সিমাম ডিস্টেন্সে আছে, আর কিছু হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে আছে, এন্ড ওভারঅল একটা সলিডের ভলিউমে তেমন কোনো চেঞ্জ আসবে না, বা সাইজ লেন্থ কোনো কিছুতে থার্মাল টেম্পারেচার বাড়ানোর জন্য চেঞ্জ আসবে না। কিন্তু তাহলে আসে কেন? চেঞ্জটা আসার কারণ হলো আমরা যে এখানে দুইটা মলিকিউলের ইন্টারমলিকুলার ফোর্স গুলোর কথা বলছি, এই ফোর্সটা কিরকম সেটা আমাদের দেখা। তো এই ফোর্সটা আসলে আমি ফোর্সটা না, আমি এখানে একটা গ্রাফ আঁকবো, সেটা হলো এইটার পটেনশিয়ালের, এই দুইটার মাঝে যে পটেনশিয়ালটা এক্সিস্ট করে সেটা। ওকে, তো এই অ্যাক্সিস আমি হচ্ছে পটেনশিয়াল ভি আরটা হচ্ছে, এটা হচ্ছে আর, যেখানে আর হচ্ছে আমার দুইটা মলিকিউল বা অ্যাটম একটা সলিডে, সেই দুইটার মাঝে ডিফারেন্স মানে ডিস্টেন্স আর কি। সো এটা যেটা হয় যে এদের মধ্যে এরা দূরে থাকলে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, and যত দূরে চলে যায় এটার পটেনশিয়ালটা বাড়তে থাকে, এন্ড কাছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পটেনশিয়ালটা কমে, বাট কমতে কমতে একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছায়। মিনিমাম ভ্যালুতে পৌঁছানোর পর যেটা হয়, এটা যদি আরো কাছে আসে পটেনশিয়ালটা খুব ফাস্ট বেড়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সো অ্যাটম গুলো এক্সিস্ট করে যে এই মিনিমাম যেটা এইখানে, এইখানে এটা হচ্ছে এদের ইকুইলিব্রিয়াম পজিশন, লেটস সে আর নট। সো অ্যাটম গুলোর অ্যাভারেজ ডিসটেন্স হচ্ছে এইটা, এন্ড এই অ্যাটম গুলাকে হচ্ছে এনার্জি দিলে, থার্মাল এনার্জি দিলে হচ্ছে এরা এইখান থেকে যে এই এনার্জিতে ভাইব্রেট করে। সো দ্যাট মিনস এইভাবে ব্যাক এন্ড ফোর্থ ভাইব্রেট করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি লেটস সে কম এনার্জি দেওয়াতে লেটস সে এইটা এই এনার্জি নিয়ে ভাইব্রেট করছে। আমি যদি এনার্জিটা আরেকটু বাড়ায় দিই,
এটা আরো বেশি এনার্জি নিয়ে ভাইব্রেট করতে পারবে, তখন এটা এইখানে যাবে। আমি যদি এখানে যে মাঝের ইয়েটা থেকে একটা লাইন টানি, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা যতটুকু দূরে সরে যাচ্ছিল টেম্পারেচার বাড়ানোর পর কিন্তু তার থেকে বেশি দূরে সরে যাচ্ছে, এন্ড যতটুকু কাছে আসছিল তার থেকে কম কাছে আসছে। সেটার কারণ হচ্ছে যখন এটা এটা এই অ্যাটম দুইটা কাছে আসে তখন রিপালশনটা অনেক বেশি থাকে, বাট দূরে চলে গেলে অ্যাট্রাকশনটা রিপালশনের অপেক্ষায় কম হয়, এজন্য অ্যাটম গুলো দূরে যাওয়ার সুযোগ বেশি পায়। সো জিনিসটা আসলে পারফেক্টলি সিমেট্রিক না, যেমন একটা আইডিয়াল স্প্রিং এর ক্ষেত্রে জিনিসটা সিমেট্রিক হতো, বাট এই পটেনশিয়ালটা একটা আইডিয়াল স্প্রিং এর মতো না। সো জিনিসটা যেহেতু সিমেট্রিক না, সো টেম্পারেচার বাড়ালে দেখা যায় এদের অ্যামপ্লিটিউড বাড়ে, কিন্তু অ্যামপ্লিটিউডটা এমন ভাবে বাড়ে যে এরা দূরে সরে যাওয়ার সময় বেশি দূরে সরে যায়, কিন্তু কাছে আসার সময় অতটা কাছে আসে না। তো এই জন্য ওভারঅল অন অ্যাভারেজ যেটা হয় যে এই ভাইব্রেশন বাড়ার জন্য প্রত্যেকটা মলিকিউলের অ্যাভারেজ ডিস্টেন্সটা বেড়ে যায়। এই জন্য একটা সলিড বা লিকুইডের ক্ষেত্রে সিমিলার জিনিসই খাটে, সেটা হলো যে এই টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে হচ্ছে ভলিউম বেড়ে যায় বা থার্মাল এক্সপ্যানশন হয়। আমরা উপরে যে গ্যাসের অ্যানালাইসিস করলাম সেটার জন্য এটা অবশ্য ট্রু না, কারণ একটা পারফেক্ট আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো ধরনের এই অ্যাট্রাকশন রিপালশন কোনো ইন্টারমলিকুলার পটেনশিয়াল থিওরিটিক্যালি নাই। তো ওইটা একটা ডিফারেন্ট ফিজিক্স অনুযায়ী আহ, ইয়ে হচ্ছে, যেটা হলো আমাদের আইডিয়াল গ্যাসের ল।